ভেক্টরের ক্রস গুণ আর ডট গুণ পড়ছিলাম। ডট গুণের প্রপার্টি, ক্রস গুণের প্রপার্টি আমাদের পড়া হয়েছে। কোন কোন সূত্র আমাদের ডট গুণের জন্য দরকার হয়, কোন কোন সূত্র ক্রস গুণের ম্যাথ করার জন্য দরকার হয়, মোটামুটি এখন আমরা জানি। তো কয়েকটা ম্যাথ হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছিল যাতে তোমরা একটু বাসায় করে টরে আসো। এবার দেখো আমি আমার মতো করে কয়েকটা করাচ্ছি, যেগুলোতে মনে হয় যে তোমাদের সমস্যা হইতে পারে বা যেগুলো একটু বোঝার আছে, ফিল করার আছে, সেরকম কয়েকটা ম্যাথ আমি করা দিচ্ছি। তো দেখো তোমাদের বইয়ের ৭৬ নম্বর বলতেছে যে a প্লাস বি তার মান এবং a মাইনাস বি তার মান, এটা হলে, এটা যদি সমান হয় তাহলে সমান হলে দেখাও যে a ও b ভেক্টর পরস্পর লম্ব। এটা আমাদের দেখাইতে হবে। তাহলে দেওয়া আছে, এটা বলা আছে a প্লাস বি ভেক্টরের মান আর a মাইনাস বি ভেক্টরের মান মডুলাস দিয়ে বোঝানো হচ্ছে মান সমান। তাহলে এটা সত্যি হবে যদি a আর b ভেক্টর পরস্পর লম্ব হয়, তো আমাদের সেটা দেখাইতে হবে। তাহলে দেখো আমি একটু লিখি, যে যা দেওয়া আছে সেটা একটু লিখি, যে a প্লাস বি মডুলাস সমান সমান a মাইনাস বি মডুলাস। ঠিক আছে, তো দেখো চিত্র আঁকি একটু। ধরো এটা হচ্ছে একটা সামান্তরিক, এই সামান্তরিকের এই সন্নিহিত বাহু বরাবর a ভেক্টর আর এই সন্নিহিত বাহু বরাবর b ভেক্টর ক্লিয়ার হতো। এদের মধ্যবর্তী কোণটাকে আমি বললাম আলফা। তাহলে a প্লাস বি ভেক্টর কোনটা? এই দুই বাহুর ছেদবিন্দুগামী সামান্তরিকের কর্ণটা, এটাই হবে এদের লব্ধি, অর্থাৎ a প্লাস বি ভেক্টর। আর a প্লাস বি ভেক্টর এটার মান মানে এই কর্ণটার দৈর্ঘ্য। এই দুই বাহুর ছেদবিন্দুগামী যে কর্ণটা, এই কর্ণের দৈর্ঘ্য হবে a প্লাস বি ভেক্টরের মান, অর্থাৎ a আর b এর লব্ধির মান। এইবার আমাদের বলতেছে a মাইনাস বি ভেক্টরের মান, মানে a থেকে বি ভেক্টরটাকে বিয়োগ করতে বলা হচ্ছে। আমরা তো ভেক্টরের বিয়োগ শিখি নাই, আমরা যা শিখছি যোগ। দুইটা ভেক্টরকে যোগ করা শিখছি, বিয়োগ করা আমরা শিখি নাই। শিখাইছি আমি? না। তো এখন তো তাহলে শিখাইতে হবে না, বিয়োগ করা আমরা শিখবো না, দরকার নেই, বিয়োগ করার দরকার নেই। ঠিক আছে, দেখো আমরা এই কাজটা করব, আমরা যোগই করব, বিয়োগ বললেও আমরা যোগ করব। এর সাথে যোগ করব কাকে? বি কে না, বি এর ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টরকে। তাহলে এটা মানেই তো a মাইনাস বি ভেক্টর, তাই কিনা? তাহলে এটা যদি বি ভেক্টর হয় তাহলে এর ঋণাত্মক ভেক্টর এটাই তো মাইনাস বি ভেক্টর, আর এটা এ ভেক্টর। এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে এ আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 180 মাইনাস আলফা। এইবার এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের যোগফলে, যে এখানে লিখছি, তাহলে লব্ধি এর আর এর লব্ধি। আগের মতোই এই দুইটাকে নিয়ে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু চিন্তা করলে, এই যে এই দুই বাহুর ছেদবিন্দুগামী এই যে কর্ণটা, এই কর্ণটা এবার হবে a মাইনাস বি ভেক্টর, মানে a প্লাস মাইনাস বি ভেক্টর। কথা বুঝছো? তাহলে এখন দেখো এটা a প্লাস বি, এটা a মাইনাস বি, এদের মান সমান, এই যে লেখা আছে। তাহলে আমরা লব্ধির মান নির্ণয় তো সূত্র জানি, যে লব্ধির মান r ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার কিউ স্কয়ার টু পি কিউ কজ আলফা, জানি না? তাহলে সেই সূত্রটা এখানে খাটাবো, রুট a স্কয়ার বি স্কয়ার 2ab cos আলফা, রুট এই ক্ষেত্রে a প্লাস মাইনাস বি ভেক্টর। তাহলে এর এখানেও a স্কয়ার বি স্কয়ার 2ab cos এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আগে যেমন এখানে আলফা বসাচ্ছি a আর b এর মধ্যবর্তী কোণ, এবার বসাইতে হবে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী, মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দ্যাট ইজ 180 মাইনাস আলফা। কথা কি বুঝলাম? এখানে বি স্কয়ার বসালাম, কেন? এটা মাইনাস ছিল না, স্কয়ারের কারণে যোগ হয়ে গেছে, তাই না? কি হয়েছে? স্কয়ার, তো এর তো স্কয়ার, তো স্কয়ারের কারণে কি হয়ে গেছে? যোগ হয়ে গেছে। তাহলে এই লজিকে তুমি স্ট্রং থাকো, কিন্তু একটু পরে নড়চড় করা যাবে না। তাহলে এটা যদি আমি মাইনাস বি এর বর্গ করে ফেলি বি স্কয়ার, তাহলে এখানে কেন আমি বি লিখলাম, ওখানে মাইনাস কেন লিখলাম না? ঠিক আছে, তাহলে আসলে আমি এখানে কোনো মাইনাস মান বসাই নাই। ঠিক আছে, বর্গ করা তো দূরে থাকে, আমি মাইনাস মানই বসাই নাই।
আমি ওখানে কি বসাইছি, রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা, সূত্র ছিল এটা না? তো পি এর মান কিউ এর মান, মানের বর্গ, মানে এটা যদি বি ভেক্টর হয় 10 একক, তাহলে মাইনাস বি ভেক্টরের মানও 10 এককই। আমি সেই 10 বসাচ্ছি, 10 বর্গ বসাচ্ছি, আমি এখানে শুধুমাত্র মানটা বসাচ্ছি। ঠিক আছে, এই মাইনাসটা কি ইন্ডিকেট করে? এটা বুঝায় যে এই বি ভেক্টর যেদিকে, এটা ঠিক তার উল্টা দিকে, এর বিপরীত ভেক্টর, এর ঋণাত্মক ভেক্টর বুঝায়, দিকটা বুঝায়, আর কিচ্ছু না। কথা বুঝছো? তাহলে ওই লজিক দেওয়া যাবে না যেখানে আমি মাইনাসের বর্গ করে ফেলছি, তো এখানে মাইনাসের বর্গ করলে এখানে কেন মাইনাস দাও? কথা কি বুঝলা? এবার মনে মনে এক লাইন করো, বর্গমূল আছে বর্গ করে ফেলো। তাহলে মনে মনে এক লাইন করলে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি, তারপর আবার 2ab কাটাকাটি করা যাবে নাকি? না, ওটা কাটাকাটি করা যাবে না। এবার এখানে কি পড়ে থাকলো? 2ab cos আলফা। এবার দেখি ওই পাশে কি পড়ে থাকলো, 2ab cos 180 মাইনাস আলফা। দেখো 180 কোয়াড্রেন্ট রুল 19 শিখছি, 180 থেকে মাইনাস আলফা মানে এই কোয়াড্রেন্টে, যেখানে সাইন আর কোসেক বাদে আর সবাই মাইনাস, সেটা তো কজ, সে তো মাইনাস হবে, মাইনাস কজ 180 আছে, 100 যদি 80 থাকে তাহলে সেই ক্ষেত্রে 90 ডিগ্রির জোড় গুণিতক না এটা, তাহলে কজ কি চেঞ্জ হয়, সাইন হবে? কজ কজই থাকবে, অর্থাৎ কজ আলফা। এবার এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে 2ab cos আলফা 2ab cos আলফা যোগ হয়ে 4ab cos আলফা, এটা সমান সমান 0। তাহলে cos আলফা সমান সমান 0, অতএব আলফা সমান সমান, cos আলফা যদি 0 হয়, আলফা হয় কত 90 ডিগ্রি হয়ে গেল। আরেকটা কাজ করতে পারে, এই যে আমি দেখালাম আলফা 90 ডিগ্রি, অর্থাৎ এ আর বি এর মধ্যবর্তী কোণ আলফা 90 ডিগ্রি, মানে এ বি পরস্পর লম্ব। আমি আরো একটা ভাবে দেখাইতে পারি, সেটা হচ্ছে এইখান থেকে, এই লাইন থেকে, যে আমি এটা করব না, 4ab cos আলফা মানে তো ab cos আলফা সমান সমান 0, তো ab cos আলফা মানে তো a ডট b সমান সমান 0। তাহলে a আর b এর ডট গুণফল 0, তাহলে a আর b ভেক্টর পরস্পর লম্ব, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এভাবেও আমি দেখাইতে পারি। এই বুঝলাম? এই ম্যাথটা তো এটা আমরা লাইন বাই লাইন হিসাব নিকাশ করলাম। এই হিসাব নিকাশ যে কেউই বুঝে, ঠিক আছে? ম্যাথও বুঝছি আমরা, বুঝেই তো করলাম আর কি, কিন্তু ম্যাথটা আর একটু ফিল করতে পারলে খুব ভালো হইতো। যে ম্যাথটা একটু চিত্রে আমরা ফিল করতে চাই, ঘটনাটা কি ঘটতেছে সেটা বুঝতে চাই, তো দেখি সেটা আমরা ফিল করতে পারি কিনা। আর যদি তুমি এই ফিলটা করতে পারো, তাহলে তুমি এই ম্যাথটা এমনি মুখে মুখে উত্তর বলে দিতে পারবা যে হ্যাঁ এটাই তো হবে। তো দেখো সেটা কিভাবে করা যায়, দেখো বোর্ডে তাকো এবার। এটা a প্লাস বি ভেক্টর না? যদি কোনো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টরকে আমি প্রকাশ করতে পারি, তাহলে ওই দুই বাহুর ছেদবিন্দুগামী কর্ণটা হচ্ছে তাদের লব্ধি প্রকাশ করে, অর্থাৎ a প্লাস বি নির্দেশ করে। ওই সামান্তরিকের তো আরো একটা কর্ণ আছে, তাই কিনা? ওই সামান্তরিকের দেখো তো আরো একটা কর্ণ এটা আছে না, এই যে এটা একটা কর্ণ আছে না? তো প্রশ্ন হচ্ছে এই কর্ণটা তাহলে কি নির্দেশ করে? বুঝলাম এই দুই বাহুর ছেদবিন্দুগামী কর্ণটা ভেক্টর দ্বয়ের লব্ধি a প্লাস বি নির্দেশ করে, এই কর্ণটা কি নির্দেশ করে? তুমি এবার নিজেই বলবা। দেখো ভেক্টর রিপ্লেস করতে পারি তো আমরা, মান ও দিক সমান রেখে, এখান থেকে উঠাই নিয়ে ভেক্টরটাকে এখান থেকে উঠাই নিয়ে এখানে বসায় দাও, এই যে এটাকে এখান থেকে উঠাই নিয়ে এখানে বসায় দাও। দেখো এটা আর এটা সমান্তরাল আছে, এর যতটুকু দৈর্ঘ্য এর ততটুকু দৈর্ঘ্য আছে, তাহলে এটা যদি a মাইনাস বি হয়, এটাকে আমি কি বলতে পারি? বলতে পারি। তাহলে এইবার দেখো এই চিত্র অনুযায়ী a আর বি ভেক্টর, এই যে a আর বি ভেক্টর, তাহলে ওই দুই বাহুর ছেদবিন্দুগামী বড় কর্ণটা, সামান্তরিকের বড় কর্ণটা, নিচের অংশের দিকে তাকানোর দরকার নেই। তাহলে বড় কর্ণটা যদি a প্লাস বি হয়, ছোট কর্ণটা দ্যাট ইজ a মাইনাস বি। কথা বুঝছো? কোন সামান্তরিকের বড় কর্ণ, ধরো বড় কর্ণ, এই চিত্র অনুযায়ী কিন্তু সবসময় যে বড় কর্ণ a প্লাস বি সেটা কিন্তু না। তাহলে বড় কর্ণ যদি a প্লাস বি হয়, তাহলে ছোট কর্ণটা a মাইনাস বি, এই চিত্রের। এবার দেখো এই লাইনের একটু বাংলা তর্জমা করো। এই লাইনটা এমন একটা সামান্তরিক, যে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা a আর b ভেক্টরকে বোঝানো আছে। তাহলে a প্লাস বি হচ্ছে বড় কর্ণ, বড় কর্ণের মান মডুলাস, ছোট কর্ণ a মাইনাস বি তার মান। তাহলে কোন একটা সামান্তরিকের বড় কর্ণের মান ছোট কর্ণের মান সমান, তাহলে সেই সামান্তরিকটা বর্গ আয়ত, বর্গ হতে পারে, আয়ত হতে পারে। বুঝতে পারছি? তাহলে দেখো আয়তক্ষেত্র a প্লাস বি বড় কর্ণ ছোট কর্ণ a মাইনাস বি, বর্গ a প্লাস বি a মাইনাস বি। রম্বসের হয় নাকি দেখো তো? a প্লাস বি a মাইনাস বি, বড় কর্ণ ছোট কর্ণ সমান হইলো, হবে না, এটা বাদ। তাহলে এই দুইটা সত্যি যে হ্যাঁ এই তো বড় কর্ণ ছোট কর্ণ সমান।
তাহলে এবার বড় কর্ণ ছোট কর্ণ সমান হলে বাহু সন্নিহিত বাহুর মধ্যবর্তী কোণ, সন্নিহিত বাহুর মধ্যবর্তী কোণ, এই তো হয়ে গেল। সন্নিহিত বাহুর মধ্যবর্তী কোণ কত? 90, অর্থাৎ এ আর বি পরস্পরের সাথে লম্ব। এইবার আমরা ব্যাপারটাকে ফিল করতে পারছি। হয়েছে? ক্লিয়ার? এই যে ম্যাথটা করলাম এটা অনেক সময় এমসিকিউতে এভাবে আসে যে একটি সামান্তরিকের বা একটি সামান্তরিক বাদ দাও, দুইটি ভেক্টরের যোগফলের মান এবং পার্থক্যের মান সমান, তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এই যে ভেক্টর যোগফলের মান, দুইটা ভেক্টরের পার্থক্যের মান মান সমান, তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দেখো এবার বেশ একটা কঠিন ম্যাথ করব, এটা একটু খুব ভালো করে বুঝবা। দেখো বলতেছে দেখাও যে, কি দেখাও? a ক্রস বি মডুলাস তার বর্গ প্লাস a ডট বি তার বর্গ, এটা সমান সমান আমার দেখাইতে বলছে a স্কয়ার বি স্কয়ার, এটা দেখাইতে বলছে। দেখাও যে, তো আমরা একবারে ম্যাথে চলে যাই, এটাকে ধরলাম লেফট হ্যান্ড সাইড। দেখো এটা খুব ভালো করে বুঝতে হবে, একটু কঠিন আছে এটা। a ক্রস বি কি? ক্রস গুণফল না? মডুলাস দিয়ে কি বোঝাচ্ছে? ক্রস গুণফলের মান, মডুলাস মানে মান। তাহলে এ বি সাইন থেটা তার বর্গ, তো একবারে এ স্কয়ার বি স্কয়ার সাইন স্কয়ার থেটা প্লাস এ ডট বি। দেখো ডট গুণফলে আর কোনো মডুলাস টডুলাস দেয়নি, ডট গুণফলের এর আবার মান বোঝানো লাগে না, ডট গুণফল তো শুধু মানই আছে। তাহলে এ বি কস থেটা, তাই তো? তো এর আবার কি আছে? বর্গ এ স্কয়ার বি স্কয়ার কস স্কয়ার থেটা। এবার এ স্কয়ার আর বি স্কয়ার কমন নিয়ে নিলে সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা, সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা কত? কত? বাহ, এ স্কয়ার বি স্কয়ার, এটা দেখাইতে বলছে। আর এই শেষ, আরেকবার বুঝাইতে হবে এটা, বুঝনি? বিশাল কঠিন না? বিশাল কঠিন তো। এই যে যোগফল, এই যোগফলের মান বের করা, এই যে কি কঠিন। হ্যাঁ, দেখো একটা ভেক্টর দেওয়া আছে, বলা হচ্ছে এই ভেক্টরটি অক্ষত্রয়ের সাথে যে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরটা ধরো এই ভেক্টর, দ্যাট ইজ 2i মাইনাস জে প্লাস কে। এই ভেক্টরটা তিনটে অ্যাক্সিসের সাথে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই তিনটে অ্যাক্সিসের সাথে যে যে কোণ তৈরি করে সেই কোণের মান আমাদের বের করতে বলছে। আমরা এই টাইপের একটা ম্যাথ একবার করছিলাম, তো সেখানে অক্ষের সাথে কোণ বলছিল না, বলো তো কি বলছিল? তলের সাথে কোণ। কত নম্বর ম্যাথ? 58। ঠিক আছে, পি আর কিউ দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল, তারপরে বলা হচ্ছিল যে পি কিউ ভেক্টরটা নির্ণয় করো। দেন বলা হয়েছিল পি কিউ ভেক্টরটি তিনটি ধনাত্মক তলের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের মান নির্ণয় করো। এখানে বলা হচ্ছে তিনটি অক্ষের সাথে কোণ আর তলের সাথে কোণ সেম না। ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এই এ ভেক্টরটা তলের সাথে মানে এই যে মেঝে, এই মেঝের সাথে যে কোণ তৈরি করে সেটা আমরা বের করছি। এই দেওয়ালের সাথে যে কোণ তৈরি করে, এই পাশের দেওয়াল, সেটা আমরা বের করছি আগের বার। এবার তা বলতেছে না, এবার বলতেছে এই এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে, এটাকে আমি বললাম থেটা 1। এই ওয়াই অক্ষের সাথে কত কোণ তৈরি করে, দ্যাট ইজ থেটা 2। আর জেড অক্ষের সাথে কত কোণ তৈরি করে, দ্যাট ইজ থেটা 3। অক্ষের সাথে কোণ। তাহলে একটু কল্পনা করো, এগুলো তো 3D চিত্র, একটু কল্পনা করো। বলো, তুমি বলো মেঝের সাথে, এই যে ধরো আমার হাতটাই হচ্ছে ভেক্টর, তাহলে এই যে মেঝে, এই মেঝের সাথে কোণ হচ্ছে এটা, এই যে মেঝের সাথে কোণ, এই যে মেঝের সাথে কোণ। আর একটা হচ্ছে ধরো এটা হচ্ছে এক্স অক্ষ এইদিকে, ওয়াই অক্ষ এইদিকে, জেড অক্ষ লম্বভাবে আছে। তাহলে এই যে ভেক্টরটা ধরো, এই ভেক্টরটা আছে,
এক্স অক্ষের সাথে কোণ, এই যে এক্স অক্ষের সাথে কোণ, ওয়াই অক্ষের সাথে কোণ, এই যে লম্ব দিকের সাথে অর্থাৎ জেড অক্ষের সাথে কোণ, আমাদের এটা বের করতে বলছে, কোনো নির্দিষ্ট তলের সাথে না। কথা কি বুঝতে পারছো, ফিল করতে পারছো? তো কিভাবে বের করা যায়? আমরা আগে শর্টকাট দিয়ে বের করছিলাম, মনে আছে? তলের সাথে কোণ খুবই সহজে বের করছিলাম। তো তলের সাথে কোণ বের করা তো খুবই ইজি, অক্ষের সাথে কোণ বের করা আরো ইজি। ঠিক আছে, আরো ইজি। কিভাবে? যখনই বলা হবে কোণ বের করো, চট করে মাথায় চলে আসবে ডট গুণ। ঠিক আছে, ডট গুণ দিয়ে খুব ইজিলি কোণ বের করা যায়, ক্রস গুণ দিয়েও যায়, কিন্তু ক্রস গুণে একটা ইউনিট ভেক্টর ঝামেলা আছে, আমরা ওদিকে যাব না। তাহলে ক্রস গুণ দিয়ে না, ডট গুণ দিয়ে কোণ বের করতে হবে। এখন দেখো ভেক্টর তো একটাই দেওয়া আছে, এই ভেক্টর, এই ভেক্টরটা দেওয়া আছে। ডট গুণ করে তো আরো একটা ভেক্টর লাগে, ডট গুণ করে কোণ বের করতে গেলে a ডট b ইকুয়াল টু ab cos থিটা, সেখান থেকে থিটা বের করতে পারি আমরা। তো এখানে তো কোনো ভেক্টর দেওয়া নেই, এবার তোমার বুঝে নিতে হবে, বুদ্ধি খাটাইতে হবে। এক্স অক্ষের সাথে তো, তাহলে ধরে নাও যে এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর এক্স। এখন এক্স অক্ষ বরাবর তুমি যে কোনো ভেক্টর নাও, i 2i 3i, যে কোনো ভেক্টর নাও এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর জেড এর স্থানাঙ্ক থাকবে, ওয়াই অক্ষের স্থানাঙ্ক থাকবে, অর্থাৎ জে বা কে থাকবে, শুধু কি থাকবে? আই। তাহলে 2i 3i যা খুশি ধরে নাও, আমি ধরে নিব হচ্ছে শুধু আই। ঠিক আছে, ইউনিট ভেক্টর নিয়ে কাজ করো। তাহলে এবার ডট গুণ করে দাও, এর সাথে এক্স এর ডট গুণ করে দাও, তাহলে তো কোণ থিটা 1 বের হয়ে যায়, অর্থাৎ এক্স অক্ষের সাথে ভেক্টরটার কোণ বের হয়ে যায়। কথা বোঝা গেছে? তাহলে এর সাথে এক্স এর ডট গুণ, ax cos theta 1। এবার cos theta 1 that is a dot x divided by ax। বলো ডট গুণ বলো দেখি। a equal to 2i minus j plus k, এর সাথে এর ডট গুণ, এর তো j নাই 0, k নাই 0, তাহলে ডট গুণ করলে 2 into 1 minus 0 বা প্লাস 0 প্লাস 0, তাহলে 2 জাস্ট 2 প্লাস 0 প্লাস 0। এবার নিচে বসাতে হবে এর মান, এর মান বলো তো কত দেখি? রুট 2a স্কয়ার 4 প্লাস 1 প্লাস 1 রুট x এর মান i ক্যাপ, তো ওর মান কি? ও তো একক ভেক্টর 1। তাহলে cos theta 1, অতএব theta 1 ইকুয়াল টু cos ইনভার্স 2 ডিভাইডেড বাই রুট 6, 2 ডিভাইডেড বাই রুট 6। এবার বাদ বাকি হিসাব নিকাশ ক্যালকুলেটর করবে, আমি এটার অ্যান্সার করে দিচ্ছি। এবার তুমি হিসাব নিকাশ ক্যালকুলেটর থেকে করে বের করবা। এই ম্যাথটা যদি, আচ্ছা আমি এক্স অক্ষ বের করে দিছি, সেম ভাবে ওয়াই অক্ষ বের করা যাবে, জেড অক্ষ বের করা যাবে? আমি করবো না, এই একটাই শেষ। তাহলে তুমি বাকি দুইটা কোণ নিজে বের করবা। এবার শোনো, এই ম্যাথটা যদি কেউ আমার করতে দেয়, আমি এক ফোঁটা কলমের কালিও ব্যবহার করবো না, না করে উত্তর বলে দিব। ঠিক আছে, তুমি আমার জিজ্ঞেস করবা, আমি ফটাফট উত্তর বলে দিব। কিভাবে বলা যায় দেখো, প্রথমে এই ভেক্টরের মানটা মনে মনে বের করবা, 2i মাইনাস জে প্লাস কে, তাহলে রুট ওভার 2a স্কয়ার মানে 4 প্লাস 1 প্লাস 1 দ্যাট ইজ 6। তাহলে ভেক্টরটার মান হচ্ছে রুট ওভার 6, এই ভেক্টরের মান। এবার বলো কোন অক্ষের সাথে কোন লাগবে? আচ্ছা এক্স অক্ষ, এক্স অক্ষের উপাংশ কত? উপাংশের মান কত? 2। তাহলে তুমি লিখবা cos ইনভার্স, একটা কলমের কালিতে ব্যবহার করে ফেলছি, cos ইনভার্স 2 ডিভাইডেড বাই রুট 6। এবার তুমি ক্যালকুলেটর হিসাব করে নাও, বোঝা গেছে? cos ইনভার্স 2 ডিভাইডেড বাই রুট 6। বলো আর কোনটা জিজ্ঞেস করতে চাও? ওয়াই অক্ষের সাথে cos ইনভার্স মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 6। আর কোনটা বের করতে চাও? cos ইনভার্স জেড অক্ষের সাথে 1 ডিভাইডেড বাই রুট 6। বুঝছো? তাহলে থিটা 1 cos ইনভার্স 2 ডিভাইডেড বাই রুট 6, থিটা 2 অর্থাৎ ওয়াই অক্ষের সাথে cos ইনভার্স মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 6, আর থিটা 3 cos ইনভার্স 1 ডিভাইডেড বাই রুট 6। তাহলে তলের সাথে কোণ বের করারও শর্টকাট ছিল, অক্ষের সাথে কোণ বের করারও শর্টকাট আছে। এগুলা রিটেনে তোমার আসবে না, রিটেনে আসলে তো খুবই ভাগ্য ভালো, কিন্তু এগুলা বেশিরভাগ সময় এমসিকিউতে আসবে, এবং দ্রুত অ্যান্সার বের করা শিখতে হবে আমাদের। ক্লিয়ার? ওকে, এখানে আমি একটু চালাকি করবো, মনে করো পরীক্ষার সময় আমি চালাকি করে বলবো এক্স অক্ষের সাথে চাই না, ঋণাত্মক এক্স অক্ষের সাথে চাই। কি করবা তুমি? এটা বের করবা, দুই ভাবে করতে পারো। এটা বের করে 180 থেকে বিয়োগ করে দিবা,
ঠিক আছে, এটা একটা কাজ। আরো একটা কাজ, তুমি একবার যখন হিসাব নিকাশ করে করবা তখন x ইকুয়াল টু আই ক্যাপ নিবা না, মাইনাস আই ক্যাপ নিবা, তাহলে তো ঋণাত্মক x অক্ষ। তো মাইনাস আই ক্যাপ নিলে আসলে কি হবে তুমি দেখো, এর সাথে যদি মাইনাস থাকে তাহলে 2, এখানে 2 এর জায়গায় মাইনাস হবে, তাহলে জাস্ট যেটা প্লাস হতো সেটা মাইনাস হবে, যেটা মাইনাস হতো সেটা প্লাস হবে। তাহলে দেখো আমি মুখে মুখে বলতেছি, cos ইনভার্স -2 ডিভাইডেড বাই √6, cos ইনভার্স 1 ডিভাইডেড বাই √6, cos ইনভার্স -1 ডিভাইডেড বাই √6। এই তো ঋণাত্মক অ্যাক্সিসের সাথে কোণ, খুব সহজে বলে দিতে পারতেছি। তো তোমরা পারবে না? ক্লিয়ার? ওকে, তাহলে কঠিন ম্যাথটাকে মুছে একটু। একাত্তর বলা হচ্ছে এমন একটি একক ভেক্টর নির্ণয় করো, একক ভেক্টর নির্ণয় করো যা XY তলের সমান্তরাল। খুবই সুন্দর একটা ম্যাথ, তলের সমান্তরাল এবং 2i - 2j + 6k ভেক্টরটির সাথে লম্ব, ভেক্টরটির সাথে লম্ব। কি বলছে প্রশ্নে বলো? এমন একটি ইউনিট ভেক্টর নির্ণয় করতে বলছে যা XY তলের সমান্তরাল, এবং আরো একটা শর্ত দিছে, বলতেছে যে 2i - 2j + 6k ভেক্টরটির সাথে লম্ব। তো দেখি কিভাবে করা যায়। কোন তলে ভেক্টরটা, কোন তলের সমান্তরাল? XY তলের সমান্তরাল। তাহলে তুমি আগে ইউনিট ভেক্টর দরকার নেই, আগে তুমি XY তলের সমান্তরাল বা XY তলে আছে এমন একটা ভেক্টর নির্ণয় করো। তাহলে ধরি XY তলের ভেক্টর, XY তলে কোন ভেক্টর, ধরো এটাকে বললাম A, তাহলে A ইকুয়াল টু AI প্লাস হচ্ছে BJ, কে হবে? হবে, এটাই বোঝার। XY তলে বলছে, XY তলে সমান্তরাল বলছে, তাহলে X অক্ষের উপাংশ থাকবে, Y অক্ষের উপাংশ থাকবে, Z অক্ষের উপাংশ থাকবে না। বুঝতে পারছো? যদি আমি বলতাম XZ তলের সমান্তরাল, তাহলে I থাকতো, K থাকতো, J থাকতো না। তাহলে হয়ে গেছে, আমরা একটা ভেক্টর নিছি। এবার আমাদের তো ভেক্টর চাই না, আমাদের কি চাইছে? ইউনিট ভেক্টর। খুব সহজ, এই ভেক্টরটার ইউনিট ভেক্টর বের করবো, এই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিব, তাই না? তাহলে এই ভেক্টরের একক ভেক্টর, একক ভেক্টর, একক ভেক্টর বের করতে গেলে কি করতে হয়? কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিতে হয়। তাহলে একক ভেক্টরকে ধরো এই কাপ বললাম, একে তার মান দ্বারা ভাগ দিব, তাহলে এই ভেক্টর ইকুয়াল টু AI প্লাস BJ, তার মান √A² প্লাস B²। কিন্তু কথা হচ্ছে তো উত্তর হইল না, A আর B তো আমি এখানে ধরে নিছিলাম, তো ওটা যদি মানে উত্তরে থাকে তাও হইল না। তো তোমার কি প্রশ্নে কোনো AB দেওয়া ছিল? তাহলে ওই AB কে সরাইতে হবে। এবার প্রশ্নে ফিরে যাবা, দেখবা আর কোন ইনফরমেশন দেওয়া আছে, আর কোন শর্ত দেওয়া আছে। বলতেছে এমন একটি একক ভেক্টর নির্ণয় করা যায় XY তলের তো সমান্তরাল হবেই, এবং সাথে সাথে এই ভেক্টরটার সাথে লম্ব হবে। ওই ভেক্টরটাকে আমি ধরি যে এই ভেক্টরটা হচ্ছে B ভেক্টর, দ্যাট ইজ 2i - 2j + 6k ধরলাম, যেটা B ভেক্টর ধরে নিলাম। এর সাথে লম্ব, কে লম্ব? কে লম্ব? কে? এই ইউনিট ভেক্টরটা, এটা এটা এর সাথে লম্ব। এইবার বলো, এটা যদি ওর সাথে লম্ব হয় তাহলে এইটা কি? অবশ্যই লম্ব, কারণ এই ভেক্টরটার ইউনিট ভেক্টর এটা। তাহলে এই ভেক্টর যেদিকে হতো সেই দিকেই। একটা ভেক্টর যদি এরকম হয়, সাপোজ এটা হচ্ছে এই ভেক্টর, তাহলে বলো এর ইউনিট ভেক্টর কোন দিকে? এর ইউনিট ভেক্টর তো এর দিকেই আছে। তাহলে এই ইউনিট ভেক্টরের সাথে যদি এ লম্ব হয়, তার মানে কি? এ ভেক্টরের সাথে, মূল ভেক্টরের সাথেও তো সে লম্ব। তাহলে মূল ভেক্টর এই ভেক্টরের সাথে লম্ব হলে এই ভেক্টরের সাথে তার ডট গুণ হবে 0। তাহলে এর সাথে ডট গুণ করো তো দেখি, 2a - 2b + 0 = 0। অতএব a = b হলো।
এই যে এ আর বি এর সম্পর্ক পেয়ে গেছো, এ মানেই বি, বি মানেই এ, বসাই দাও, এখানে বসাবো এ আই প্লাস বি যে আছে না, তো কত বসাবা, এ যেই বসাবা, নিচে রুট এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, উপর থেকে এ কমন নাও, দেখো আই প্লাস জে ক্যাপ ডিভাইডেড বাই 2a স্কোয়ার, তাহলে √2 ইন্টু এ, এ কাটাকাটি, তাহলে 1 ডিভাইডেড বাই √2 আই প্লাস জে, শেষ। এই যে একক ভেক্টর হয়ে গেল। কোথায় এই যে দাওয়াই আছে ওইটারে বি ধরছি, ও হ্যাঁ ওটাকে বি ভেক্টর ধরে নিছি। হ্যাঁ তোমার যদি মনে করো বি ভেক্টর ধরতে না ইচ্ছা হয় তুমি সি ভেক্টর ধরো, ঠিক আছে, একটা ভেক্টর ধরে নিছি, যে ডট গুণ লিখবো তো এই কারণে ধরে নিছি একটা। আছে পোলাপান আজকে কম কেন? 3 দিনের ছুটি পাই বাড়ি গেছে নাকি? সব কোচিং এ কম না? না যে 3 দিনের ছুটি পাইছে সব বাড়ি গেছে। বলো এ ডট বি এর পরের লাইন তুমি বোঝো নাই? এ আর বি কে ডট গুণ করতেছি, তুমি হোমওয়ার্ক করছো? করছো? তাহলে করে নিয়ে আসছো? এটা তো হোমওয়ার্ক দিছিলাম। তো এ ডট বি কই, এ ভেক্টর কই আমার দেখাও, এটা বি ভেক্টর দেখাও আমারে, এটা এই দুইটা ডট গুণ করো, আমি কি করছি দেখতে হবে না তোমার। ওকে এই তো হয়ে গেল, ঠিক আছে, বুদ্ধি কাটাইতে হয়, মাথা কাটাইতে হয়। এই হয়েছে তো মুসলাম? দেখো সহজ সহজ দুইটা ম্যাথ করছি, এবার একটা কঠিন ম্যাথ করবো। 66 নম্বর, এ ভেক্টর আই মাইনাস 5j প্লাস হচ্ছে 2k, বি ভেক্টর পি আই মাইনাস 10j প্লাস 4k। বলা হচ্ছে পি এর মান কত হলে, পি এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। কি হবে? সমান্তরাল হবে। এটাই হচ্ছে কোশ্চেন। দুইটা ভেক্টর সমান্তরাল হলে তাদের কোনটা কোন গুণ? শূন্য, ক্রস গুণ শূন্য। গুড, তাহলে এই দুইটা ভেক্টর ক্রস গুণ দিবা, ক্রস গুণ শূন্য, সেখান থেকে চলে আসবে অ্যান্সার। তাহলে দুইটা ভেক্টরের ক্রস গুণ, এ ভেক্টর আর বি ভেক্টর, ক্রস গুণ শূন্য। কেন? কারণ তারা পরস্পর সমান্তরাল। আমরা দেখছি দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত আমাদের খাতায় শর্ত লেখা আছে, করেও দেখাইছি কেন হবে। তাহলে দুইটা ভেক্টর সমান্তরাল, ক্রস গুণফল শূন্য। ওকে, এইবার ক্রস গুণ তো বের করতে হবে। তাহলে আসো আগে এ ক্রস বি বের করে নি, এ ক্রস বি বের করে নি। আই জে কে, এটা তুমি তোমার মতো করে হিসাব করবা, আমি আমার মতো করে হিসাব করব। আমার হিসাব তুমি দেখবে না, তোমার হিসাব আমি দেখবো না, আমরা জাস্ট খালি উত্তর মিলাম, উত্তর মিলছে কিনা। ঠিক আছে, অনেকে দুই নিয়মে করে, মানে আমি এক নিয়মে করবো তুমি এক নিয়মে করবো, এরকম দুইটা নিয়ম আছে। দুইটা নিয়ম আসলে কিছু না, ওই মাঝখানেরটা একটু। হ্যাঁ, তো যাই হোক, এখানে নিয়ে অনেকের সমস্যা। অনেকে মনে করো যে এখানে এসে 2-3 বার অজ্ঞান হয়ে যায়, ভাই এটা কি করছেন ভাই। এবার আসো আই মাইনাস 20, এবার সূত্রের মাইনাস এটা,
তাহলে -10 আর 2 -20, তাহলে মাইনাসে মাইনাসে +20। আমি এখানে প্লাস দিয়ে লিখি, আজীবনে আমি প্লাস দিয়ে লিখি। তাহলে এবার প্লাস দিয়ে লিখে উল্টা করে পি এর সাথে 2p -4 প্লাস কে যখন নিব তখন -10, এটা হচ্ছে সূত্রের মাইনাস, আবার -5p, মাইনাসে মাইনাসে +5p, এটা হয়ে গেল। এবার দেখো এই পার্ট শূন্য হয়ে গেছে, বাদ। 0i মানে 0, বাদ। তাহলে 2p -4 যে, আর ওইখানে হচ্ছে -10 প্লাস 5p, এটা কে, এটা হচ্ছে ক্রস গুণফল। এবার আমাদের শর্ত বলতেছে এই ক্রস গুণফল শূন্য হবে, এটা আমাদের শর্ত বলছে। তাহলে এখান থেকে পি এর মান বের করতে হবে। শোনো এবার খুব ভালো করে শোনো, ক্রস গুণফল শূন্য, ভালো কথা। তাহলে ক্রস গুণফলটা হচ্ছে 2p -4 জে ক্যাপ প্লাস -10 প্লাস 5p কে ক্যাপ সমান সমান 0। কোন একটা ভেক্টর যদি শূন্য হতে হয় তাহলে সেই ভেক্টরের প্রত্যেকটা উপাংশের মানই শূন্য হতে হবে। শুধু দুইটা একটা উপাংশের মান যদি শূন্য হয় তাহলে সেই ভেক্টরটা শূন্য ভেক্টর হবে না। কথা বুঝছো? মনে করো i শূন্য, জেও শূন্য, কিন্তু কে হচ্ছে 2k, তাই এটা মানে কি 2k ভেক্টর। তাহলে শূন্য মানে এরও শূন্য, এরও শূন্য, এরও শূন্য হইতে হবে। তো অলরেডি দেখো i কিন্তু শূন্য হয়ে গেছে, বাদ। তাহলে এটা শূন্য হওয়া মানে দেখো শূন্য, এই শূন্যকে দেখো আমি একটু এইভাবে ঢং করে লিখতেছি যে 0j প্লাস 0k। এইবার যদি এটাকে শূন্য হতে হয় তাহলে অবশ্যই জে এর সাথে যা থাকবে তাকে শূন্য হতে হবে। জে এর সাথে যা মানে 2p -4 আছে, একে শূন্য হতে হবে। কে এর সাথে শূন্য, তাহলে এটাকে শূন্য হতে হবে, -10 প্লাস 5p কে 0 হইতে হবে। এটাকে বলা হয় সহগ, দুই পাশের সহগ সমীকৃত করা। 9-10 তোমরা এই কথাটার সাথে পরিচিত যে সহগ সমীকৃত করে। তাহলে সহগ সমীকৃত বা উপাংশ সমীকৃত করে, তাহলে 2p -4 সমান সমান 0, p সমান সমান কত 2। আর তোমার যদি মনে হয় না এভাবে করবা না, এটা নিয়ে করবা না, তাহলে বাকিটা নিয়ে করবা। তাহলে -10 প্লাস 5p সমান সমান 0, অর্থাৎ p সমান সমান 2। বুঝছো? এটা হচ্ছে ম্যাথ করে বের করলাম। কেউ যদি আমার এই ম্যাথ করতে দিত আমি কলমের কালি ইউজ করতাম না, ঠিক আছে? খুবই সহজ। দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, ইভেন তোমাদের বইতেও লেখা আছে, সমান্তরাল হলে সহগের অনুপাত সমান হবে। বলো আয়ের সহগ কত? 1। আয়ের সহগ p, জে এর সহগ -5, কে এর সহগ মানে সরি জে এর সহগ -10, কে এর সহগ 2, কে এর সহগ 4। নাও এবার পি বের করো। তাহলে এইটুকু নাও অথবা এটার সাথে এটা নাও, নিয়ে বের করো, দেখো পি এর মান 2 আসবে। এটা কিভাবে হইলো? তোমরা ওই যে 9-10 সরল রেখা সমান্তরাল পড়তে না? দেখো 2x - y = 3 আর 4x - 2y = মনে করো 8। এই দুইটা সরল রেখা পরস্পর সমান্তরাল মানো। যদি না মানো করে দেখো, ঢাল বের করে দেখো, সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল। আর অনেকে ভাবতে পারো যে ভাই সমান্তরাল হলে এখানে মনে হয় 6 হবে। দেখো এটা হলে সেম সরল রেখা, এখান থেকে 2 কমন নাও, তাহলে দেখো সেম সরল রেখা, তাই না? দুই পাশ থেকে কাটাকাটি করে দাও, তাই এখানে একটু আলাদা করে দিলাম যাতে সেম সরল রেখা না হয়। তাহলে সমান্তরাল হলে ঢাল সমান, আর ঢাল সমান মানে এই যে দেখো সহগগুলার রেশিও অনুপাত 2/4 -1/2, দেখো হাফ। তো রেশিওটা সহগগুলার রেশিও সমান হইতে হবে। ঠিক একইভাবে ভেক্টরের ক্ষেত্রে সমান্তরাল হলে একই কথা প্রযোজ্য। ক্লিয়ার? এটা তো পারা যাবে। এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ প্রবলেম সলভ করব, যেটা থেকে পরবর্তী পরীক্ষায় কোশ্চেন দিব। সেটা হচ্ছে 69 নম্বর। একটি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু, একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এ হচ্ছে 2 - 3 4, বি হচ্ছে
1 2 মাইনাস 5 ও সি হচ্ছে 3 3 মাইনাস 2। 1 নম্বর কোশ্চেন, কোণ বিএসি নির্ণয় করো। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এটা হচ্ছে কোশ্চেন। তো দেখি পারা যায় কিনা, তোলো তোমরা আগে। প্রথম স্টেপ হচ্ছে চিত্র একে নিতে হবে, না হলে ম্যাথ ওইখানে শেষ, ম্যাথ করার আশা ছেড়ে দিবা যদি চিত্র আঁকতে না পারো। তো কিভাবে চিত্র আঁকবা? যা তথ্য দেওয়া আছে সেই অনুযায়ী তোমার মনে যা ইচ্ছা হয় আঁকো। কি তথ্য দেওয়া আছে? একটি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তাহলে একটা ত্রিভুজ আঁকো। তো এটা হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজের কোণগুলো তুমি কিভাবে দিবা? ইচ্ছা মতো দাও। এটা এ, এটা বি, এটা সি দাও, দিলা ইচ্ছা মতো, কোনো ব্যাপার না। দেখো বইয়ের সাথে মিলে নেই, বইয়ের সাথে মিলানোর কি দরকার? 2 মাইনাস 3 4, 1 2 মাইনাস 5, আর সি হচ্ছে 3 3 মাইনাস 2। তো দেখো একটা কোণ বের করতে বলছি, তো এইভাবে বাকি কোণগুলো বের করতে বললেও তুমি পারবা। তো খুবই সহজে কোণ বের করবো। বিএসি, দেখি তাকাও, বিএসি, এই যে এই কোণটা বের করতে বলছে। ধরো এটাকে বললাম থিটা। বলো কোণ বের করার কোন মেথড? চট করে মাথায় কোন নিয়ম আসছে? ডট গুণ। ডট গুণের জন্য তো 2টা ভেক্টর লাগে, আমাদের তো 2টা ভেক্টর দেওয়া নেই। ভেক্টর দেওয়া নেই তো কি হয়েছে? শীর্ষবিন্দু তো দেওয়া আছে, এখান থেকে ভেক্টর আমি বানাই নিব। এই 3টা শীর্ষবিন্দু কিন্তু ত্রিমাত্রিক বিন্দু, মানে শূন্যে। দেখো এখানে আছে একটা ভেক্টর, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে আর একটা বিন্দু, এখানে, মানে শূন্য। এই যে দেখতে পাচ্ছ না, এই যে এরকম শূন্যে ত্রিমাত্রিক। তো কথা হচ্ছে তোমার তো 3D চিত্র একে বুঝাইতে হবে না, তুমি তোমার খাতায় আঁকবা কোনো মতে। এবার শোনো, এই কোণটা বের করতে হলে এই কোণের 2 পাশে সন্নিহিত 2টা বাহু নিতে হবে, বাহু বরাবর 2টা ভেক্টর নিতে হবে। তাহলে এই বাহু বরাবর একটা ভেক্টর নিব, এই বাহু বরাবর একটা ভেক্টর নিব। এইখানে তীর চিহ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি, কোন কোণ নিতে গেলে অবশ্যই পায়ের সাথে পা মিলাইতে হবে। তাহলে এই বাহু বরাবর একটা ভেক্টর বানাইলে অবশ্যই তীর চিহ্ন এটা, আর এই বাহু বরাবর ভেক্টর বানাইলে অবশ্যই তীর চিহ্ন এটা। তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে এটা। আমার কথা বুঝছো? অনেকে এরকম করে, এই নিল, নিয়ে এই কোণ বের করতে হবে। তাহলে এই কোণ বের করতে গেলে এই যে তীর চিহ্ন দিল এরকম, আর তীর চিহ্ন দিল এরকম, তাহলে এই কোণ আর আসবে না। ক্যালকুলেশন করার পরে এই কোণ আসবে, এই যে ভেক্টরটা এই দিকে। ঠিক আছে, কোণ আসবে কোনটা? এটা। ওটা কি চাইছে? বিএসি কোণ, ভেতরের অন্তস্থ কোণটা চাইছে। তাহলে ঠিকঠাক ভাবে তীর চিহ্নটা দিতে হবে। তীর চিহ্ন দেওয়ার ব্যাপারটা বুঝছো? এই যে তীর চিহ্ন দিয়ে নিচ্ছি আমি। এখন মনে করো এই ভেক্টরকে আমি বললাম পি ভেক্টর, এই ভেক্টরকে বললাম কিউ ভেক্টর। বানাও তো ভেক্টর, বানাও তো। পি ভেক্টর মানে এসি না সি এ? বলো পি ভেক্টর, ভালো করে দেখো, এসি, এসি। তাহলে এ সি, তাহলে এ থেকে কোন দিকে? সি এর দিকে। শেষ বিন্দু কোনটা? আদি বিন্দু কোনটা? কোন বিন্দু থেকে কোন বিন্দু বিয়োগ দিতে হয়? সি থেকে। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু বিয়োগ দাও। 3 minus 2, 3 minus 2i, 3 minus minus 3 plus 6j, minus 2 minus 4 minus 6k। এবার কিউ ভেক্টর, কিউ ভেক্টর কোনটা? এ বি। তাহলে বি থেকে এ বিয়োগ না এ থেকে বি বিয়োগ? শিখাইছি কিন্তু এটা, এখন তো কিন্তু আর বলতে পারবো না। ওই যে 58 নম্বর ম্যাথ, পি আর কিউ দেওয়া ছিল, পি কিউ ভেক্টরটি নির্ণয় করো। ঠিক আছে, খাতা উল্টাবা, দেখবা করাইছি। তাহলে 1 minus 2 minus i, 2 minus minus 3 plus 5j, minus 5 minus 4 minus 9k। এই যে পি ভেক্টর কিউ ভেক্টর হয়েছে। এবার কোণ বের করতে গেলে কি? ডট গুণ, শেষ। আসো এক, পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ কস থেটা
তাহলে cos theta ইকুয়াল টু p ডট কিউ ডিভাইডেড বাই পি কিউ। তাহলে cos theta ইকুয়াল টু দেখি কত হয়, বলো ডট গুণ বলো, -1, তারপরে 30, তারপরে প্লাস 6 9 54, রুট পি এর মান 1 প্লাস 36 প্লাস 36, রুট 1 প্লাস 25 প্লাস 81। হিসাব নিকাশ করবা, কে করবে? ক্যালকুলেটর। কজ ইনভার্স দিয়ে দেখবা 20.09 ডিগ্রি, এটা হচ্ছে কোণের মান। তাহলে এটা হয়ে গেছে। আচ্ছা, আমি যদি এখানে একটু চালাকি করতাম যে বিএসি কোণ না, এর বহিস্থ কোণ 180 থেকে বিয়োগ করতাম, বা একটু আগে বললাম না ভুল করলে কি হইতো সেটা একবারে করতে পারতাম, ভুলটা করতে পারতাম। কথা বুঝছো? ভুলটা করলে দেখো বহিস্থ কোণই আসতো যদি এরকম হইতো, যেটা এ এটা সি, তো তীর চিহ্ন এই বরাবর দিলে, এই যে তীর চিহ্ন এই বরাবর দিলে কি হয়ে গেল? এই বরাবর দিলাম, আর এটা দিলাম এই বরাবর, এই কোণ আসতো, তখন বহিস্থ এটা আসতো। ভুল করতাম তারপরে আমি এটা বের করতে চাইতাম, তাহলে আমি ভুল করে ওটা তারপর 180 থেকে মাইনাস করে এটা বের করতে। হ্যাঁ, এই তো তুমি বুঝে গেছো। হ্যাঁ, হইতো। বুঝতে পারছো? এবার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এত খুশি কেন? একটু পর আর খুশি হওয়া লাগবে না, খাতা দিব। শোনো, এবার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা আমরা শিখি নাই, আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা শিখছি। তাহলে তুমি দেখো, সামান্তরিকের ক্ষেত্রফলই বের করবা, বের করে এই যে কেটে অর্ধেক বাদ দিয়ে দিবা, বাদ, তাহলে ত্রিভুজ। তাহলে এখন ক্রস গুণফলের যে মান তার অর্ধেক, তাহলে দ্রুত করে ফেলো। 2 ক্রস গুণফল পি ক্রস কিউ আই জে কে 1 6 -6, আর -1 5 -9 আই, তাহলে -6 9 54, তারপরে +30, প্লাস আমি তো যে এর আগে প্লাসই দিই, তাহলে 6, তারপরে +9, তারপরে প্লাস কে, আর কে যখন নিব তখন 5 + 6, এই তো হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে -24 আই ক্যাপ প্লাস 15 জে ক্যাপ প্লাস কত 11 কে ক্যাপ, তাই না? তাহলে এটা হচ্ছে পি ক্রস কিউ ভেক্টর। তাহলে এর মানটা কত? আচ্ছা, যাই হোক, মান যা হবে হোক, আমি একবারে ক্ষেত্রফল বের করে দিই। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ পি ক্রস কিউ, তাহলে হাফ রুট 24 স্কোয়ার 15 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার। দেখো মেবি আসবে 15.18 বা 17 নাকি, এত বর্গ একক। শেষ। এবার বলো, যে কটা ম্যাথ হোমওয়ার্ক দিছিলাম আর কোনোটাতে কোনো প্রবলেম আছে কিনা? আমার মনে হয় আর কোনোটাতে থাকার কথা না। 68 করবো না করে বলে দিচ্ছি। 68-তে দুইটা ভেক্টর দেওয়া আছে। 68 এ ভেক্টর 2i -6j -3k, আর বি ভেক্টর 4i + 3j -k। দেখো প্রথমটা বলছে এই দুইটা ভেক্টরের এক ভেক্টর দ্বয়ের লব্ধির সমান্তরাল একক ভেক্টর। দেখো তোমরা খুব কনফিউজড হয়ে যাও
যখন একক ভেক্টর চাওয়া হয়। আর 2 নম্বর, এই কারণে এই ম্যাথে দুইটা একক ভেক্টর একসাথে বের করতে বলা হয়েছে, যে সমান্তরাল একক ভেক্টরে বের করো, আর বলতেছে এ ও বি যে তলে অবস্থিত সেই তলের লম্ব দিকে একক ভেক্টর, সেই তলের লম্ব একক ভেক্টর। তাহলে খুব ভালো করে বুঝতে হবে ঘটনাটা। দেখো, প্রথমে নিচেরটা বাদ দাও, 2 নম্বর বাদ দাও, 1 নম্বরের কথায় আসো। ভেক্টর দ্বয়ের লব্ধির সমান্তরাল একক ভেক্টর, তুমি কি করবা? এই দুইটা লব্ধি করবা। লব্ধি কিভাবে করে? দুইটা যোগ করে দেয়, এই যে আর ভেক্টর ধরো লব্ধি, তাহলে যোগ করে দিলে বলো কত হবে? 6i, তারপরে -3j আর -4k। এই ভেক্টরকে এর মান দিয়ে ভাগ দিলে সমান্তরাল একক ভেক্টর, দ্যাট ইজ আর ক্যাপ। ধরো আর ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিচ্ছি। এটুকু কি বুঝতে পারছো? এই ম্যাথ অনেকবার করছি। এবার 2 নম্বরে আসো। এ আর বি যে তলে অবস্থিত সেই তলের লম্ব দিকে একক ভেক্টর, লম্ব একক ভেক্টর। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এ বি যে তলে আছে সেই তলে না, ওরা যে তলে আছে সেই তলের লম্ব দিকে কোন একটা একক ভেক্টর বের করতে বলছে। তাহলে তুমি বলো, এ আর বি যে তলে আছে সেই তলের লম্ব দিকে আগে ভেক্টর কিভাবে বের করা যাবে? কোন গুণ? ক্রস গুণ। দেখো তো, ক্রস গুণ যদি দেওয়া হয় এ ভেক্টর আর বি ভেক্টর, তাহলে এ ক্রস বি যদি দিই, তাহলে এই যে এ ক্রস বি, দেখো তলের লম্ব দিকে, তাহলে তলের লম্ব দিকে ধরলা এটা হচ্ছে সি ভেক্টর। তাহলে কি করতে হবে? ক্রস গুণ দিতে হবে। এইবার ওই দিকে একটা একক ভেক্টর, লম্ব দিকে একটা একক ভেক্টর, ধরো ইটা ক্যাপ, এইটা ক্যাপটাই আসলে বের করতে বলছে। তাহলে তুমি বলো ইটা ক্যাপটা কিভাবে বের করবা? লম্ব দিকে ভেক্টর কোনটা? সি। তো সি কে তার মান দিয়ে ভাগ দিবা, শেষ। এখন দাঁড়াও, এটা দিলে তো তুমি এই দিক বরাবর লম্ব একক ভেক্টর পাবা। তো তলের তো উপরেও আছে, তলের তো নিচেও আছে। তো এই কারণে তুমি 2 বার ম্যাথ করবা। কি করবা? প্রথমবার এ ক্রস বি করবা, তারপরে তার মান দিয়ে ভাগ দিবা, এই যে এ ক্রস বি দিকে একটা পাবা একক ভেক্টর। তারপরে আবার একটা ম্যাথ করবা, বি ক্রস এ করবা, পরে আবার বি ক্রস এ যে ভেক্টরটা পাবা তাকে তার মান দিয়ে ভাগ দিবা, তাহলে আরেকটা ইউনিট ভেক্টর পাবা। কথা বুঝছো? তুমি 2 বার করবা, সেই কাজটা আমি একবারে করব প্লাস মাইনাস দিয়ে। যে প্লাস হলে ধরো উপরের দিকে, মাইনাস হলে তাহলে নিচের দিকে। তাহলে এটা পারা যাবে না? এবার এটা করে দেওয়া আছে। তাহলে একক ভেক্টর নির্ণয় করতে বললে খুব ভালো করে একটু খেয়াল রাখবা, কোন একক ভেক্টর? সমান্তরাল একক ভেক্টর নাকি তলের লম্ব একক ভেক্টর? দেখো এবার 68 নম্বর যে ম্যাথটা আছে বইয়ে, সেটাতে বলতেছে যে একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে, 3টি শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 2 - 3, এটা এ বিন্দু, 2 - 3 4, বি বিন্দু হচ্ছে 1 2 - 5 ও সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 3 - 2। এটা হচ্ছে উদ্দীপক। 1 নম্বর কোশ্চেন হচ্ছে কোণ বিএসি নির্ণয় করো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কি করতে হবে? প্রথমে আগে একটা ত্রিভুজ এঁকে নিতে হবে, চিত্র ছাড়া ম্যাথ করতে যাওয়া যাবে না। তাহলে আমি আগে একটা ত্রিভুজ এঁকে নিব ইচ্ছা মতো, যে ত্রিভুজের কোন বিন্দুকে এ দিব, কোন বিন্দুকে বি দিব, এটা নিজের ইচ্ছা মতো। তাহলে এটা হচ্ছে ত্রিভুজ। তো ধরলাম এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 - 3 4, বি বিন্দুর স্থানাঙ্ক 1 2 - 5, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 3 - 2। নিজের ইচ্ছা মতো বিন্দুগুলোর স্থানাঙ্ক দিয়ে নিব। এটা কিন্তু ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার 3টা বিন্দু। আমি যে বোর্ডের তলে আঁকতেছি তার মানে এটা যে দ্বিমাত্রিক তলে 3টা বিন্দু তা কিন্তু না, মানে ত্রিমাত্রিক তলে এখানে একটা বিন্দু আছে, তো এখানে একটা বিন্দু আছে, তো এখানে একটা বিন্দু আছে। এখন আঁকার জন্য তো আমি ত্রিমাত্রিক তলে তো রাখতে পারবো না, তাহলে আঁকার জন্য দ্বিমাত্রিক তলে কোনো মতে এঁকে নিব ম্যাথ করার জন্য। এবার কি বলছে দেখো, কোণ বিএসি নির্ণয় করতে বলছে। এটা বি, এটা এ, এটা সি। তাহলে এই কোণটা আমার বের করতে বলছে। যখনই কোণ বের করতে বলবে চট করে মাথায় চলে আসবে ডট গুণ। ডট গুণ দিয়ে কোণ বের করব। এখন ডট গুণ দিয়ে কোণ বের করতে গেলে তো 2টা ভেক্টর লাগে, এখানে তো কোনো ভেক্টর দেওয়া নেই, সমস্যা এখানে। তাহলে কি করতে হবে? আগে 2টা ভেক্টর বানায় নিতে হবে, অর্থাৎ ত্রিভুজের এই বাহু আর এই বাহু বরাবর, এই 2টা সন্নিহিত বাহু বরাবর
দুইটা ভেক্টর তৈরি করে নিতে হবে। এখন এইখানে একটা ঝামেলা আছে, আমি যে দুইটা ভেক্টর নিব সেটা যেমন সাপোজ এই বাহু বরাবর যে ভেক্টর নিব সেটা এ থেকে বি হবে নাকি বি থেকে এ হবে, এটা একটা কথা। আর এই বাহু বরাবর যে ভেক্টরটা নিব সেটা এ থেকে সি এর দিকে হবে নাকি সি থেকে এর দিকে হবে, এটা একটা কথা। দেখো যদি এই কোণটা আমি বের করতে চাই, ধরো এইটা হচ্ছে থিটা, তাহলে এই কোণটা যদি বের করতে হয় তাহলে আমরা যখন নর্মালি ভেক্টরের কোণ বের করি তখন একটা কথা বারবারই বলছিলাম, ফার্স্ট ইয়ারে সবসময় বলি যে ভেক্টর দ্বয়ের পাদবিন্দুগুলোকে এক জায়গায় নিতে হবে, পায়ের সাথে পা মিলায় কোণ নিতে হবে। তাহলে এই বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টরকে এদিকে দিতে হবে, এই বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টরের তীর চিহ্ন এদিকে দিতে হবে, তাহলে দেখো দুইটা ভেক্টরের পাদবিন্দু কিন্তু এক জায়গায় হবে। তুমি যদি এই কাজটা করো, এটা হচ্ছে ত্রিভুজ, তুমি কি করলা, এইটার ডিরেকশন দিলে এই বরাবর আর এটার ডিরেকশন দিলে এই বরাবর, তাহলে হবে না। এই ভেক্টরের পা আর এই ভেক্টরের মাথা এক জায়গা হয়ে গেছে, এইবার তুমি কিন্তু কোণ বের করতে পারবে না। এই ক্ষেত্রে তুমি যদি ডট গুণ দিয়ে কোণ বের করো তাহলে কিন্তু এই কোণ আসবে না, তাহলে আসবে হচ্ছে বাইরের দিকের এই কোণটা আসবে, বহিস্থ কোণটা আসবে। তাহলে এইটা একটু সতর্ক থাকতে হবে, তাহলে ডিরেকশনগুলো ঠিকঠাক ভাবে দিতে হবে। ধরলাম এই ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে কিউ ভেক্টর, তাহলে আমি পি ভেক্টর আর কিউ ভেক্টর নির্ণয় করে নিব, খুবই সহজ। পি ভেক্টর মানে হচ্ছে এ বি ভেক্টর, এ থেকে বি এর দিকে, তাহলে এ বি ভেক্টর শুরু থেকে শেষ বিয়োগ করি না শেষ থেকে শুরু বিয়োগ করি, শেষ থেকে শুরু, শেষ আর এটা আদি বিন্দু, তাহলে এখান থেকে এটা পয়েন্ট টু পয়েন্ট বিয়োগ করে দিব। এরকম একটা ম্যাথ আগেও করছি, 58 নম্বর একটা ম্যাথ, 1 - 2 পয়েন্ট টু পয়েন্ট বিয়োগ, 1 - 2 তাহলে মাইনাস আই, 2 - -3 2 - -3 তাহলে প্লাস 5j and -5 - 4 -9k। ক্লিয়ার? এই বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর কোনটা? কিউ, তাহলে কিউ ভেক্টর সমান সমান এ সি ভেক্টর, তাহলে এ থেকে সি আদি বিন্দু শেষ বিন্দু, তাহলে এটা থেকে এটা বিয়োগ, পয়েন্ট টু পয়েন্ট আবারও 3 - 2 i, 3 - -3 তাহলে প্লাস 6j and -2 - 4 -6k। এই যে দুইটা ভেক্টর হয়ে গেল। এইবার দুইটা ভেক্টর পেয়ে গেছো, ডট গুণ দিবা, খুব সহজেই কোনটা বের হয়ে চলে আসবে। তাহলে আসো ডট গুণ করি, পি ডট কিউ সমান সমান হচ্ছে পি কিউ কস থেটা, তাহলে কস থেটা এটা সমান সমান পি ডট কিউ ডিভাইডেড বাই হচ্ছে পি কিউ, তাহলে কস থেটা সমান সমান ডট গুণ, এই দুইটাকে ডট গুণ করলে -1 1 ডট গুণ করলে -1 প্লাস 30, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস 54, আর নিচে পি এর মান রুট 1 + 25 প্লাস হচ্ছে 81 রুট 1 + 36 + 36। এবার এখান থেকে ক্যালকুলেশন করবা, করে দেখবা কোণের মান আসবে থিটা ইকুয়াল টু cos ইনভার্স, এটা দিবা, দেখবা কোণের মান আসবে 20.09 ডিগ্রি, এটা হচ্ছে কোণের মান। তাহলে এইটা হচ্ছে এই ত্রিভুজের বিএসি কোণটা। ঠিক একইভাবে যদি আমি বলতাম এ বি সি কোণ নির্ণয় করো, এ বি সি, তাহলে তখন তোমার ভেক্টর বানাইতে হইতো এই বরাবর, একটা বানাইতে হইতো এই বরাবর আর একটা ভেক্টর নিতে হইতো এই বরাবর। ক্লিয়ার? তখন তুমি এই কোণটা পাইতাম। এইভাবে যদি এই কোণ বের করতে বলে তখন তুমি এটা নিতে এই বরাবর আর এই বাহু বরাবর ভেক্টরটা নিতে হচ্ছে এই বরাবর, তখন তুমি ডট গুণ করলে এই কোণটা পাইতা। সাপোজ মনে করো তোমার বললো বিএসি কোণ না, বিএসি এর বহিস্থ কোণ, এই কোণের বহিস্থ কোণ, তো এটা তুমি দুইভাবে বের করতে পারো। একটা হচ্ছে কোণটা আগে বের করে নিলা, যে কোণ বলবে তুমি সেই কোণটা আগে বের করে নিলা, তারপরে 180 থেকে বিয়োগ দিয়ে দিলে বহিস্থ কোণ চলে আসলো, 180 থেকে বিয়োগ করে দিবা এই কোণটা, 180 থেকে বিয়োগ করলে এই যে বহিস্থ কোণটা পেয়ে যাবা। এইভাবে করতে পারো। আর আরেকটা হচ্ছে ওই যে তুমি একটু আগে ভুল করতেছিলা, ওই ভুল করেও করতে পারো। তার মানে একটা ভেক্টর যদি এই বরাবর নাও, দেখো আমি একটু ত্রিভুজটাকে দেখাই, তোমার বহিস্থ কোণটা বের করা লাগবে, এই কোণটা বের করা লাগবে। তাহলে এই কোণটা যদি বের করা লাগে, এই কোণটা, এই বহিস্থ কোণটা, এটা যদি তোমার বের করতে হয়, তাহলে একটা ভেক্টর নিবা এই বরাবর আর একটা ভেক্টর নিবা এই বরাবর, এই বরাবর ভেক্টর নিবা। তাহলে তখন এটা এ বিন্দু, এটা সি বিন্দু আর এটা হবে বি বিন্দু। তাহলে এই এ বি ভেক্টর হবে পি ভেক্টর আর সি এ ভেক্টর, এই যে সি এ ভেক্টর এইটা হবে হচ্ছে কিউ ভেক্টর। তখন ডট গুণ করলে তুমি এই কোণটা পাবা। তাহলে কোণ বের করার ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার? এবার বলতেছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি, আমরা দেখছিলাম সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হয় হচ্ছে ক্রস গুণফলের মান দিয়ে। আমরা তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখি নাই, সামান্তরিকের ক্ষেত্রফল বের করা শিখছি। যে সামান্তরিক পারবে সে ত্রিভুজও পারবে। কিভাবে? আমি যদি দেখো
এই যে এই এই এই- এই বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর কি পি, এই বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর কি কিউ। তাহলে এদের যদি আমি ক্রস গুণ করি তাহলে আমি এদের দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। ধরো সামান্তরিকটা দেখতে এরকম, এই যে সামান্তরিকটা, তাহলে এর যদি অর্ধেক করে দেওয়া হয় তাহলে সেটা হবে ত্রিভুজ। কথা কি বুঝছো? যদি অর্ধেক করে দেওয়া হয় তাহলে সেটা হবে ত্রিভুজ। ধরো আমি একটা চিত্র আঁকতেছি, এভাবে আঁকলে তোমরা খুব সহজে বুঝতে পারবা। এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। তাহলে আমি যদি এখন এই দুইটাকে ক্রস গুণ দিই তাহলে এই দুইটা ভেক্টর দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল আসবে, ক্রস গুণফলের মানটা। কিন্তু এটা তো আমার দরকার না, আমার তো দরকার ত্রিভুজ। তাহলে আমার দরকার এইটুকু, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করে তার অর্ধেক করে ফেলবো। এখন সামান্তরিকের ক্ষেত্রফল বের করা যায় কি করে? ক্রস গুণফলের মান দিয়ে। তাহলে আগে কাজ হচ্ছে ক্রস গুণফল করা, পি ক্রস কিউ করা। তাহলে পি ক্রস কিউ আই জে কে -1 + 5 -9, -1 + 5 -9, 1 6 -6। তাহলে আই -30, এখানে মাইনাস, আবার মাইনাস হচ্ছে 54, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 54। তারপর আমি এখানে প্লাস যে দিয়ে লিখি তাহলে উল্টা করে নিতে হবে, তাহলে -9। আর সূত্রের মাইনাস আছে, মাইনাসে মাইনাসে আবার প্লাস, তাহলে -6। তারপরে প্লাস কে ক্যাপ যখন নিব তখন -6 আর -5, তাহলে কি পাওয়া যাচ্ছে? 24 আই ক্যাপ আর -15 জে ক্যাপ, আর এখানে হচ্ছে -11 কে ক্যাপ। এটা হচ্ছে পি ক্রস কিউ। তাহলে পি ক্রস কিউ এর মান হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, ওটা তো দরকার না, দরকার তো ত্রিভুজ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল একবারে লিখে ফেলি, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ পি ক্রস কিউ তার মডুলাস, তাহলে হাফ √24 স্কয়ার প্লাস -15 স্কয়ার, তো 15 স্কয়ার একই যে মান 11 স্কয়ার। তাহলে এখান থেকে হিসাব নিকাশ করে দেখবা 15.8 বা 17 সামথিং আসবে, 17 এত বর্গ একক। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ক্লিয়ার করা যাবে? আরেকটা ম্যাথ একটু ছিল, সেটা হচ্ছে 68 নম্বর ম্যাথ। তো 68 নম্বর ম্যাথে দেখো আমি পুরোটা করাবো না, জাস্ট হিন্টস দিয়ে দিব, এটা তুমি বাসায় গিয়ে করবা। 68 এটা 68 ছিল, আগেরটা 68 ছিল, হয়তো আগেরটা 69 হবে, এটা 68 হবে। হ্যাঁ আচ্ছা যাই হোক, বইয়ের নাম্বার দেখলে পোলাপান বুঝবে। তাহলে আগেরটা হচ্ছে 69, এটা হচ্ছে 68, যাই হোক। তো এই ম্যাথটা বলতেছে যে দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর আর বি ভেক্টর, দুইটা ভেক্টর দেওয়া আছে। এ ভেক্টর ইকুয়াল টু, ধরো আমি আমার ইচ্ছা মতোই দিচ্ছি, i + 2j - 3k, আর বি ভেক্টর ইকুয়াল টু 3i - 2j প্লাস ধরো 4k। দুইটা ভেক্টর দেওয়া আছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে ভেক্টর দ্বয়ের লব্ধির সমান্তরাল একক ভেক্টর। ভেক্টর দ্বয়ের লব্ধির সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টরটা নির্ণয় করো। আর 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত সেই তলের লম্ব বরাবর। ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত সেই তলের লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো, বা লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। একক ভেক্টর নির্ণয় করো। এই যে একক ভেক্টর বের করতে গিয়ে মাঝে মাঝে তোমরা উল্টাপাল্টা করে ফেলো। একক ভেক্টর, এই যে দুইটা একক ভেক্টর চাইতে পারে, এই দুইটাই এক জায়গা করে দিছি আমি। একটা হচ্ছে তলের লম্ব একক ভেক্টর, আর একটা হচ্ছে সমান্তরাল একক ভেক্টর, বা কোনো ভেক্টরের একক ভেক্টর। শুধু একক ভেক্টর বললেও কিন্তু আমরা সমান্তরাল একক ভেক্টরটাই বুঝি। তাহলে এ ও বি এর লব্ধির, তো লব্ধি কি? লব্ধি ধরো আর, তো এ ও বি এর লব্ধি কিভাবে পাওয়া যাবে? যোগ করে দিলে a + b, সরাসরি যোগ করে দিব। অনেকে বলতে পারে যে, মানে মনে হইতে পারে যে কি এর মান বের করব, বি এর মান বের করব, তারপরে ডট গুণ করে এদের মধ্যবর্তী কোণ বের করব, তারপরে √p² q² 2pq cos α ওটা দিয়ে করব। মানে এত ঘুরায় করার কোনো দরকার আছে? লব্ধির মান বের করতে গেলে এই যে দুইটা যোগ করে দিবা, আয়ের সাথে আই। তাহলে আয়ের সাথে অনেকে বলতে পারে ভাই স্কেলার নিয়মে তো যোগ বিয়োগ করা যায় না। আমি তো স্কেলার নিয়ম করতেছি না, এখানে ভেক্টর ক্যালকুলেশনই করতেছি। আয়ের সাথে আই যোগ করতেছি, জে এর সাথে জে যোগ করতেছি, কে এর সাথে কে যোগ করতেছি। তাহলে কি হচ্ছে,
এখানে হচ্ছে 4i, তারপরে 0 হয়ে যাচ্ছে এটা, আর এটা হচ্ছে প্লাস কে, এই যে এটা হচ্ছে লব্ধি। এবার এর সমান্তরাল একক ভেক্টর আর ক্যাপ। কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিলে সমান্তরাল একক ভেক্টর পাওয়া যায়। কেন এটাকে সমান্তরাল একক ভেক্টর বলা হয়? কারণ যে একক ভেক্টরটা পাবো সেটা তো এই মূল ভেক্টরটার দিকে, ধরো এটা হচ্ছে আর ভেক্টর, আমি বললাম এর একক ভেক্টর নির্ণয় করো, তো একক ভেক্টর হচ্ছে এইটা আর ক্যাপ, ঠিক আছে, একই দিকে। তাহলে কোন একটা ভেক্টরকে যে আর কে তার মান দিয়ে ভাগ, তাহলে আর হচ্ছে 4i প্লাস কে তার মান দিয়ে ভাগ, অর্থাৎ √4² + 1² শেষ। এটা হচ্ছে সমান্তরাল একক ভেক্টর। এবার 2 নম্বর কোশ্চেনটা কি ছিল? ভেক্টর দ্বয় অর্থাৎ এ আর বি যে তলে অবস্থিত, দেখো একটু একে বুঝাই। এ আর বি যে তলে অবস্থিত, এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, ধরো এ আর বি তারা এই তলে অবস্থিত। অনেকে ভাবে দুইটা ভেক্টর কি একই তলে হয়? অবশ্যই দুইটা ভেক্টর একই তলে। দুইটা ভেক্টর সর্বদাই সমতলীয়। তিনটা ভেক্টর হলে তখন যাচাই বাছাই করার দরকার ওঠে, কিন্তু দুইটা ভেক্টর সবসময় সমতলীয়। অনেকে ভাবে কিভাবে দুইটা ভেক্টর কেমনে সমতলীয় হয়? তুমি দেখো তো, এই একটা ভেক্টর আছে আর এই একটা ভেক্টর আছে, তাহলে এই দুইটা ভেক্টর এইভাবেই আছে, তাহলে এটা নিয়ে একটা সমতল। দুইটা ভেক্টর যদি এইভাবে থাকে, এইভাবে যদি থাকে, তাহলে এটা নিয়ে একটা সমতল, মানে যেভাবেই থাকুক না কেন ওদের নিয়ে একটা সমতল। তাহলে এই দুইটা ভেক্টর যে তলে অবস্থিত সেই তলের লম্ব দিকে ইউনিট ভেক্টর। তাহলে লম্ব দিকে ইউনিট ভেক্টর কিভাবে পাওয়া যাবে? ক্রস গুণফল দিয়ে। তাহলে a ক্রস b উপরের দিকে, এটা a ক্রস b, ঠিক আছে, আর b ক্রস এর নিচের দিকে। তা আমি a ক্রস b নিয়েই করি, a ক্রস b দিলেও তো ইউনিট ভেক্টর পাবো। তাহলে আগে আমাদের কাজ করতে হবে কি, ক্রস গুণফল বের করতে হবে। তা আমি এটা করে দিব না, ধরো এই ক্রস গুণফল, এটাকে আমি বললাম c, তাহলে c ভেক্টর এটা সমান সমান a ক্রস b। এবার তুমি ক্রস গুণফল করবা, এই যে মডুলাস দিয়ে i j k, মডুলাস বলতেছি, মডুলাস না এটা, i j k, তারপরে কই 1 2 -3 আর 3 -2 4। এভাবে এখান থেকে তুমি ক্রস গুণফল অর্থাৎ সি ভেক্টরটা বের করবা। এইবার লম্ব দিকে সি ভেক্টর, তো ওই দিকে একক ভেক্টর, তো তুমি তো লম্ব দিকে একটা একক ভেক্টর পেয়ে গেছো। এইবার সেই লম্ব দিকে ইউনিট ভেক্টর বের করতে গেলে কি করবা, তাকে তার মান দিয়ে ভাগ দিবা, অর্থাৎ ইটা ক্যাপ। লম্ব দিকে একক ভেক্টর মানে ক্রস গুণফলের ইটা ক্যাপ। তাহলে এই ইটা ক্যাপ ইকুয়াল টু কি হবে, সি ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে তার মান। কথা বোঝা গেল? এখন এর আগে দেখবা বইতে একটা প্লাস মাইনাস দেওয়া আছে। কেন প্লাস মাইনাস? কারণ এ ক্রস বি উপরে, তো বি ক্রস এ নিচে। মানে অনেকে বলতে পারে ভাই এখান থেকে এ ক্রস বি দিলে তো আপনি উপরের দিকেই পাবেন। হ্যাঁ, উপরের দিকে, তলের উপরের দিকে লম্ব, আবার তলের নিচের দিকেও তো হতে পারে। তখন কি করতে হবে, তুমি একবার এ ক্রস বি দিবা, করবা, ম্যাথ করবা, আবার আর একবার নতুন করে আবার বি ক্রস এ দিয়ে করবা। আমার এত সময় নেই, এই কারণে আমি কি করবো, এ ক্রস বি করে যেটা পাবো তার আগে একটা প্লাস মাইনাস দিয়ে দিব। তাহলে একটা হচ্ছে এ ক্রস বি এর দিকে, তো মাইনাসটা হবে বি ক্রস এর দিকে। তাহলে এইভাবে এই যে ইউনিট ভেক্টর, তলের লম্ব দিকে দুইটা ইউনিট ভেক্টর হবে, তলের লম্ব বরাবর উপরে, তলের লম্ব বরাবর নিচে। তো এই তো ছিল ম্যাথ। ঠিক আছে, তো আজকের ক্লাসে পর্যন্ত।